শুরু হচ্ছে হাই ভোল্টেজ মডেল 21। আজকের হাই ভোল্টেজ মডেল 21-এ আমরা আলোচনা করব 20 কোশ্চেন অ্যানালাইসিস করব। এই কোশ্চেনগুলো এক্সপার্ট ইংলিশ থেকে কালেক্টেড, এটা আপনাদের দক্ষতা যাচাই করবে, সেই উপলক্ষেই আমরা শুরু করছি। তো চলুন আজকের আলোচনার একদম প্রথম প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 1, 1 নম্বর প্রশ্নটা বলছে বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে। তাহলে এখানে একটা বেগার শব্দের অর্থটা কি এবং এটার অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে কি। বেগার মানে নর্মালি আমরা জানি হচ্ছে ভিক্ষুক, রাইট? সো ভিক্ষুক, আর এখানে বলছে ভিক্ষুক এই নাউন শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম বা অ্যাবস্ট্রাক্ট রূপ কি হবে। তার মানে দেখেন এই কমন নাউন থেকে এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউনের রূপ দিতে চাই, তাহলে কি হবে উত্তর? দ্রুত বলতে হবে। আব্দুল্লাহ বাশার, ইলিয়াস হোসাইন শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। বাশার বলেছেন হচ্ছে বি নাম্বার আনসার, ফাইন, উত্তর সঠিক হয়েছে। বেগারি, বেগার থেকে যে নাউনটা আছে বেগারি, তাহলে এটার অর্থটা কেমন দাঁড়ায় জানেন? বেগার মানে হচ্ছে ভিক্ষুক, আর বেগারি মানে মানুষের এমন একটা অবস্থা যেন সে ভিক্ষার মতো বা ভিক্ষুকের মতো একটা অবস্থায় আছে, মানে খুব দারিদ্র অবস্থা, এইরকমটা বোঝাতে বেগারি শব্দটাকে ব্যবহার করা হচ্ছে। সো এখন এই জাতীয় আমরা টিপস হিসাবে, এই প্রশ্নের টিপস কি, এই প্রশ্নের টিপস হিসাবে আমরা এই জাতীয় আর কিছু প্রশ্ন আপনাদেরকে শেখাবো বা দেখাবো। তো দেখেন সেগুলো কি কি আছে একটু দেখাই। যেমন এখানে পড়েন, আপনাদের জন্য সমজাতীয় আরও 4টা প্রশ্ন রেখেছি। হামিদুর রহমান বলছিলেন ডি নাম্বার না বি নাম্বার। আচ্ছা এখানে দেখেন, যেমন 1 নম্বর হচ্ছে, 1 নম্বর উত্তর হচ্ছে, সরি 1 নম্বর এক্সট্রা জিনিস শেখাচ্ছি। যেমন দেখেন লিয়েগার, লিয়েগার শব্দের অর্থ কি? লিয়েগার মানে হচ্ছে রাজদূত। সো এইটার হচ্ছে লিগার্সি, 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 এটা কি হবে? প্রতিনিধি সম্পর্কিত অবস্থা। তার মানে এইটা হচ্ছে কমন নাউন, আর এইটা হচ্ছে ওই নাউনের একটা অবস্থা বোঝাচ্ছে, যেটা অ্যাবস্ট্রাক্ট সেন্স নাউন আকারে। যেমন ভিকার, ভিকার মানে চার্চের প্রধান, চার্চের প্রধান, সেখানে হচ্ছে ভিকারেজ, ভিকারেজ মানে হচ্ছে চার্চ সম্পর্কিত এলাকা বা পদ। তার মানে এইটা হচ্ছে অবস্থা বোঝাচ্ছে, আর এটা হলো নাউন, ব্যক্তিকে বোঝাচ্ছে সরাসরি। সেক্রেটারি, সেক্রেটারি মানে নর্মালি আমরা জানি হচ্ছে সচিব, আর সেক্রেটারিয়েট মানে যে ভবনে বা যেখানে সচিবরা থাকে, মানে সচিবদের একটা অবস্থা, মানে সচিবালয়। সো এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর দেখেন মিশনারি, মিশনারি, মিশনারি মানে এখানে ধর্মপ্রচারক বোঝানো হয়, আর সেখান থেকে মিশনারিশিপ এর মানে হচ্ছে ধর্মপ্রচার সম্পর্কিত অবস্থা। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে বেশ কিছু কমন নাউন আছে, যেই নাউনগুলোকে এর একটু চেঞ্জ করে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তর করা যায়। সো এই উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা মনে রাখবেন। আমি আপনাদের জন্য 5টা উদাহরণ কালেকশন করেছি, এক্সট্রা 4টা, এই 4টা, আরেকটা ছিল ওখানে বেগার, এই যে প্রশ্নটা ছিল এখানে বেগার থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন বেগারি, মনে থাকবে? একবার একটু পড়ে ফেলি। বেগার থেকে বেগারি, লিয়েগার থেকে লিয়েগার্সি, লিয়েগার্সি মানে রাজদূত, ভিকার থেকে ভিকারেজ, সেক্রেটারি থেকে সেক্রেটারিয়েট, মিশনারি থেকে হচ্ছে মিশনারি শিপ। ওকে, আচ্ছা এরপর চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 2। ম্যান ডিড নট নো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান আনটিল ইট ওয়াজ। ওকে, এই প্রশ্নটার উত্তর কি হবে? 2 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, ম্যান ডিড নট নো দ্যাট আর্থ মুভস রাউন্ড দ্য সান আনটিল, আনটিল বলেন কি হবে এই প্রশ্নটা? মনিরুজ্জামান, বেগার থেকে বেগার, রাইট। 2 নম্বর প্রশ্ন কি হবে? 2, ম্যান ডিড নট নো, মানুষ জানে না যে দ্য আর্থ, পৃথিবী, মুভস রাউন্ড দ্য সান মানে হচ্ছে সূর্যের চারদিকে ঘুরছে, আনটিল, আনটিল মানে কি? যতক্ষণ না পর্যন্ত, মানে মানুষ জানতো না ততক্ষণ না পর্যন্ত, ইট ওয়াজ মানে হলো এখানে বলতেছে যে ম্যান ডিড নট নো, মানুষ জানতো না যে আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, আনটিল যতক্ষণ না পর্যন্ত, ইট ওয়াজ এটা কি আবিষ্কার হয়েছিল। সো এখানে আবিষ্কার হওয়া অর্থে উত্তর কোনটা হবে? 2 এর উত্তর হবে ডিসকভার্ড, যতক্ষণ না পর্যন্ত এটা আবিষ্কার হয়েছিল, মানে এটা কিন্তু আগে থেকে পৃথিবীতে ছিল, এটা একটা ঘটনা। সো এই ঘটনাটা জাস্ট এটা হচ্ছে উন্মুক্ত হয়েছে বা মানুষ জানতে পেরেছে, এটা আবিষ্কার না, এটা হচ্ছে কি কোনো একটা ঘটনার প্রকাশ, সেই হিসাবে এটার আবিষ্কার। সো এটা উত্তর হচ্ছে ডিসকভার্ড। আর এটা এক্সপেরিমেন্টেড বললে ভুল হবে, কারণ হচ্ছে এটা তার বিজ্ঞানীরা নতুন কিছু এক্সপেরিমেন্ট করে নাই, এটা আগে থেকেই ছিল। ইনভেন্ট, ইনভেন্ট মানে নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু আবিষ্কার করে নাই, যেমন এই কলমটা পৃথিবীতে ছিল না, এটা নতুন কিছু আবিষ্কার, কিন্তু এই ঘটনাটা তো পৃথিবীতে আগে থেকেই বিদ্যমান ছিল। সো এইটার ক্ষেত্রে এই যে ঘটনা আগে থেকে বিদ্যমান ছিল সে সমস্ত ক্ষেত্রে ডিসকভার ব্যবহার করতে হয়।
যেমন আমেরিকা কলম্বাস আবিষ্কার করেছে, এটা পৃথিবীতে আগে থেকেই ছিল, জাস্ট খুঁজে পেয়েছে, এইটা অর্থে ডিসকভার ব্যবহার করতে হয়। আর হাইপোথেসাইজড মানে হচ্ছে অনুমান বোঝাতে ব্যবহার করা হয়, হাইপোথেসাইজড মানে হলো অনুমান। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর কি পেলাম? 2 এর উত্তর হচ্ছে 1 নম্বর। ওকে, আশা করি বুঝতে পেরেছি। নেক্সট 3 নম্বর প্রশ্ন, কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? কারেকশন রিলেটেড এই প্রশ্নটার মধ্যে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। দেখেন নিচের কোন বাক্যটি শুদ্ধ? সাফিস টু সে হি ইজ রং। আচ্ছা, তারপর বলছে লেক সিল্কা ইজ ইন উড়িষ্যা, সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, দেয়ার ইজ নো প্লেস ফর ডাউট ইন ইট। এই 4টা সেন্টেন্সের মধ্যে বিশদভাবে বিশ্লেষণ করলে অনেক কিছু শেখার আছে। দেখেন কি কি শেখার আছে। যেমন এখানে সাফিস শব্দটা আসছে কোথা থেকে? কেউ কি বুঝতে পারছেন? সাফিস হচ্ছে সাফিসিয়েন্ট থেকে আসছে, সাফিসিয়েন্ট থেকে আসছে। সাফিস, সাফিস শব্দটা কোথা থেকে আসছে? সাফিসিয়েন্ট থেকে। সাফিস টু সে হি ইজ রং মানে বলা যথেষ্ট, এইটুকু যখন আমরা বলি এখানে কোনো একটা ভুল আছে, কিছু একটা সংকট আছে, সেটা কি বের করতে হবে আমাদেরকে। আচ্ছা দেখেন তো কি ভুল আছে এখানে, ভুল আছে কি এখানে? দেখেন এই জায়গাতে আমরা দেখেন সাফিস টু সে, এটাকে আমাদেরকে ক্লিয়ারলি বলতে হবে সাফিস ইট টু সে, মানে এটা বলাই যথেষ্ট। এইখানে একটা ডামি সাবজেক্ট ছিল, সেই ডামি সাবজেক্টটা এখানে ব্যবহার করতে হবে। ডামি সাবজেক্ট হলো ইট, ডামি মানে হচ্ছে নর্মাল সাবজেক্ট একটা উজ্জ আছে, সেটা হলো ইট। তো সাফিসের পরে সেই ইটকে ব্যবহার করতে হবে, সাফিস ইট টু সে, এটা বলা যথেষ্ট যে হি ওয়াজ রং, সে ছিল ভুল, সে ছিল ভুলের মধ্যে। তার মানে এই সেন্টেন্সটা শুদ্ধ নয়, এই সেন্টেন্সটা ভুল সেন্টেন্স। 2 নাম্বারটা লেক চিল্কা ইজ ইন উড়িষ্যা, এটা ঠিক আছে। লেক চিল্কা, এটা হচ্ছে চিল্কা একটা হ্রদ, এই হ্রদটা প্রপার নাউন। ইজ ইন উড়িষ্যা, এটা কোথায় আছে? ভারতের উড়িষ্যাতে আছে, ভারতের উড়িষ্যাতে আছে। ওকে, সো এখন এই সেন্টেন্সটা এটা শুদ্ধ, এটাও শুদ্ধ, তার মানে এটা রাইট। সি নাম্বারটা ভুল কোথায়? সি নাম্বার ভুল কোথায় বলেন? প্রত্যেকটা প্রশ্ন যদি আপনি ভুল খুঁজতে পারেন তাহলে আপনি হচ্ছে এক্সট্রা দক্ষ লোক। সো দক্ষতা যাচাইয়ের এই প্রশ্নগুলো আপনাকে হেল্প করবে দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে, যদি বুঝতে পারেন। সি দ্য ওয়ার্ড, ডিকশনারিতে শব্দ খোঁজার ক্ষেত্রে সি হবে না, এখানে চেঞ্জ করতে হবে লুক দ্য ওয়ার্ড। এখানে খুঁজে বের করার অর্থ কি? লুক আপ নাকি খুঁজে বের করা? লুক দ্য ওয়ার্ড কি হবে এটা বলেন? খুঁজে বের করা, লুক ফর, শব্দ খুঁজে বের করা। লুক আপ দ্য ওয়ার্ড, এখানে হবে আপ, লুক আপ, তার মানে এখানে হবে লুক, সি এর জায়গাতে হবে লুক, আর এখানে হবে আপ দ্য ডিকশনারি। আচ্ছা, তারপরে এই ডি নাম্বারে ভুল কোথায়? ডি নাম্বারে দেয়ার ইজ নো প্লেস, এই প্লেস কথাটা এখানে ইউজ হবে না, বলছে দেয়ার ইজ নো প্লেস ফর ডাউট ইন ইট, এটার ক্ষেত্রে সন্দেহ করার জন্য কোনো সুযোগ নাই, মানে সন্দেহ করার কোনো সুযোগ বা কোনো অবস্থা নাই। এই ক্ষেত্রে প্লেস শব্দটা ইউজ হবে না, এখানে ব্যবহার করতে হবে রুম শব্দটি, রুম, ROOM, রুম। দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইট, মানে এখানে সন্দেহ করার কোনো অবকাশ বা সুযোগ নাই, সন্দেহ করার অবকাশ বা সুযোগ নাই। ওকে, তাহলে আমরা 4টা সেন্টেন্সই দেখেন অ্যানালাইসিস করলাম। সো এই অ্যানালাইসিস থেকে আপনি কি বুঝলেন যে একটা কারেকশনমূলক সেন্টেন্সে আপনার কতগুলো সংশোধন দিয়ে দেয়। এই কারণে এই ধরনের সেন্টেন্সগুলোর উপরে খুব জোর দিতে হবে এবং বারবার রিডিং করতে হবে। এরপর আসেন কোশ্চেন নাম্বার 4, নিচের কোন বাক্যটি শুদ্ধ? আবারও কারেকশন রিলেটেড আরেকটা প্রশ্ন। বলেন, আপনারা আগে পড়েন, সলভ করেন, দেন আমি আপনাদের এটা অ্যানালাইসিস করে দিচ্ছি। মনিরুজ্জামান বলছিলেন হচ্ছে ডি প্লেস না হয়ে রুম হবে, রাইট। বলছে কোট দিস ফ্রম মেমোরি, কোট মানে হচ্ছে উদ্ধৃত করা, দিস ইহা ফ্রম মেমোরি মানে হচ্ছে মেমোরি থেকে। আচ্ছা, এই বাক্যটি শুদ্ধ কিনা? আচ্ছা, এই বাক্যটি শুদ্ধ যদি হয় তাহলে এই বাক্যগুলো ভুল কোথায়, কেন ভুল? আই গট বোর্ডিং অ্যান্ড লজিং, বোর্ডিং অ্যান্ড লজিং দুটো লাগা, আই গট বোর্ডিং অ্যান্ড লজিং। এখানে দেখেন এই বোর্ডিং কথাটা কি? আমরা অনেক সময় বলি না আমাদের বাচ্চাকে স্কুলে বোর্ডিংয়ে দেব, এই সেই বোর্ডিং কথাটার মানে হচ্ছে কোনো স্থানে থাকা খাওয়া সহ একটা স্থায়ী ব্যবস্থা বা দীর্ঘস্থায়ী ব্যবস্থা। সো বোর্ডিং হাউস হতে পারে, বোর্ডিং স্কুল হতে পারে। সো এই সেই বোর্ড। সো এখানে আমরা কখনোই বোর্ডিং অ্যান্ড লজিং দুইটা একসাথে আইএনজি ইউজ করব না, শুধু আমরা এখানে আইএনজিটা বাদ দিলেই হবে, বোর্ড অ্যান্ড লজিং, এটা সঠিক হতে পারে।
অথবা শুধু আপনি হচ্ছে লজিং দিলেও জিনিসটা সঠিক হতে পারে। সো এখানে ভুল হচ্ছে আইএনজিতে। এবার আসেন সিতে ভুল কোথায়? পুট ইউর সাইন হিয়ার, এখানে ভুল কোথায়? ভুল কোথায়? কার বিশ্লেষণ কি বলে? আপনি ভুল অপশনগুলো কিন্তু একটু আইডেন্টিফাই করতে হবে। পুট ইউর সাইন হবে না, এখানে হবে সিগনেচার। কেন? কারণ হলো এখানে লাগবে একটা নাউন। এই যে ইয়োর হলো পসেসিভ, মনে রাখতে হবে যে কোনো পসেসিভের পরে আমরা ব্যবহার করব নাউন। পসেসিভের পরে কি ব্যবহার করব? নাউন। পসেসিভের পরে নাউন। তার মানে পুট ইয়োর সিগনেচার হিয়ার। মাই ফাদার ইজ সিক, মাই ফাদার ইজ সিক। এখন দেখেন এই প্রশ্নেও ভুল আছে কোথায়? এই যে সিক শব্দে। কেন? সিক শব্দের অবস্থা বোঝায় হচ্ছে নেগেটিভ সেন্স। মনে করেন এটাকে সিক বলতে অনেক সময় যেটা দ্বারা অসুস্থ বা যেটাকে মেন্টালি উইকনেস এরকম বোঝায় বা পাগল টাইপের বোঝানো হয়। কিন্তু এই সেন্টেন্সটাকে পিতার বেলায় এখানে সিক ব্যবহার না করে অসুস্থ অর্থে আমরা ইল ব্যবহার করতে পারি, যেটা নর্মাল মানুষ অসুস্থ হতে পারে সেই অর্থে। ক্লিয়ার? তাহলে ডি নাম্বারটা আসলে এখানে সিক ব্যবহার না করে ইল ব্যবহার করতে পারি। তার মানে মাই ফাদার ইজ ইল, অসুস্থ অর্থে। কিন্তু সিক দিলে সেটা হচ্ছে বোঝাবে নেগেটিভ সেন্সে বোঝায়, এই কারণে এটা নিচ্ছি না। তাহলে আমরা দেখেন এখানেও কতগুলো জিনিস একই সাথে শিখে গেলাম। মজার বিষয় হচ্ছে আপনারা যে কোনো পরীক্ষা দিলে কারেকশনের এই বিষয়গুলো নতুন নতুন প্রশ্ন তৈরি হয়, কিন্তু অপশনগুলো থেকে প্রশ্ন তৈরি হয়। সো ইংরেজির পরিশুদ্ধতা যাচাইয়ের জন্য কারেকশন খুব হেল্পফুল। ওকে, কোন বাক্যটি শুদ্ধ? কোশ্চেন নাম্বার 5। আবারও আরেকটা কারেকশন রিলেটেড প্রশ্নে, কোন বাক্যটি শুদ্ধ? She resembled to her mother. I was not at my home. I couldn't but shed tears. She reached at Sylhet. ওকে, এখানে 4টা অপশন। বলেন, আপনারা উত্তর বলবেন, আমি অ্যানালাইসিস করব। কার কয়টা হচ্ছে একটু হিসাব করে রাখবেন। She resembled to her mother, এখানে দেখেন resemble কথাটার মানে হচ্ছে কারোর সাথে কারোর সদৃশ হওয়া। I was not at my home, এখানে একটা সমস্যা আছে। I couldn't but shed tears, এখানে কোনো সমস্যা নাই। He reached at, এখানে একটা সমস্যা আছে। এই যে আমি যে জায়গাগুলোতে দাগ দিলাম এগুলোতে কেন প্রবলেম আছে সেটা বের করতে হবে। বলতে পারেন কে কে? দেখেন এ নাম্বারটাতে ভুল হচ্ছে, আমরা যখন রিজেম্বল নামক কোনো ভার্ব পাবো তখন এই ভার্বের সাথে কোনো প্রিপোজিশন ইউজ করব না। আমরা যখন রিচ নামক শব্দ পাবো এর সাথে কখনো প্রিপোজিশন ব্যবহার করব না। আরও আছে এইরকম অনেক শব্দ, ডিসকাস, পেইন্ট, কিছু ক্ষেত্রে আস্ক হতে পারে। হ্যাঁ, এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে আমরা কখনো এদের পরে প্রিপোজিশন ব্যবহার করি না। আরও আছে যেমন গো এর পরে প্রিপোজিশন হয়, কিন্তু কিছু ক্ষেত্রে যখন বাড়িতে যাওয়া অর্থে ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এইগুলোতে ভুল আছে। এখানে আরেকটা জিনিস, অ্যারাইভের সাথে কিন্তু অ্যারাইভের সাথে কিন্তু আবার অ্যাট বসে। আচ্ছা, তাহলে এগুলো গেল। এখন আসেন বি নাম্বার কেন ভুল? বি নাম্বারও সেমভাবে আই ওয়াজ অ্যাটে ঠিক আছে, অ্যাটে কোনো ভুল নাই, ভুল হচ্ছে মাইতে। যদি কখনো এরকম সেন্টেন্স দেখেন সাবজেক্ট আছে আই, তো সেখানে আবার পসেসিভ মাই দেওয়ার কোনো প্রয়োজন নাই। আই ওয়াজ নট অ্যাট মাই হোম, এখানে যদি মাই না দেন তবেই যে অর্থটা হবে সেই অর্থটা একই, যে আই ওয়াজ নট অ্যাট হোম মানে আমি আমার বাড়িতে নাই। সো এখানে আমার কথাটা আবার বলাটা এটা একটা রিডান্ডেন্স, মানে এই জায়গাতে আর মাই কথাটা আনার কোনো প্রয়োজন নাই। যে এই কারণে বি নাম্বার অপশনটা ছিল আসলে এই মাই থাকার কারণে ভুল। সি নাম্বার, আই কুড নট বাট শেড টিয়ার্স, অশ্রু বিসর্জন দেওয়া, এখানে এটা ঠিক আছে। আই কুড নট বাট শেড টিয়ার্স, এই শেড ভার্বটা 3টা রূপ একই রকম, V1, V2, V3, এখানে V1 আকার আছে। সো বলছে আই কুড নট বাট শেড টিয়ার্স মানে আমি অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া পারলাম না, মানে আমি অশ্রু বিসর্জন দিতেই লাগলাম, মানে কাঁদতেই লাগলাম, বিষয়টা হচ্ছে এরকম অর্থ দিচ্ছে। সো উত্তরটা হলো সি নাম্বার, 5-এর কারেক্ট আনসার সি। ওকে, বিশ্লেষণ কমপ্লিট। চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 6-এ। সব প্রশ্নগুলো কিন্তু আমরা এক্সপার্ট ইংলিশ বইতে সুন্দরভাবে সাজিয়ে রাখছি। যাদের কাছে এই বই আছে তারা এই বইটাও অবশ্যই রিডিং করার চেষ্টা করবেন। দ্য জার্নি ওয়াজ প্লেসেন্ট, হিয়ার প্লেসেন্ট শব্দটা কি? দ্য জার্নি ওয়াজ প্লেসেন্ট শব্দটা এখানে কি? দেখেন প্লেসেন্ট কথাটার মানে হচ্ছে আনন্দদায়ক। ওকে, এখন আমাকে এখানে একটা টিপস শিখে নিতে হবে, একটা টিপস। এই প্রশ্নের টিপসটা কি উত্তর করবেন? বলেন। এই প্রশ্নের টিপসটা হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব থাকলে, লিঙ্কিং ভার্ব, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব। ওকে, লিঙ্কিং ভার্বগুলো কি কি আমরা জানি। লিঙ্কিং ভার্ব হচ্ছে এম, ইজ,
আর, ওয়াজ, ওয়ার। এই লিঙ্কিং ভার্বগুলোর পরে নর্মালি আমরা অ্যাডজেটিভ খুঁজে পাবো। সাধারণত একটাই শব্দ পেলে সেটা পাবো অ্যাডজেটিভ, ব্যাস। লিঙ্কিং ভার্বগুলো আরও আছে, আমি এখানে শুধু বি ভার্বগুলো লিখলাম। আরও অনেক আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিকাম, ফিল, অ্যাপিয়ার, স্মেল, স্টে, সাউন্ড, সিম, লুক, টেস্ট, রিমেইন। বি, বিকাম, ফিল, অ্যাপিয়ার, স্মেল, স্টে, সাউন্ড, সিম, লুক, টেস্ট, রিমেইন। এইগুলো সব হচ্ছে লিঙ্কিং ভার্ব। এইগুলোর পরে একটা শব্দ থাকলে সেটা নর্মালি অ্যাডজেটিভ হিসাবেই বসে। সো এখানে আনসার হচ্ছে সি নাম্বার। ওকে, তাহলে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব রিলেটেড একটা রুলস আপনাদেরকে দিলাম। ওকে, 6 এর আনসার কমপ্লিট। কোশ্চেন নাম্বার 7, একটু লম্বা কোশ্চেন 7 নাম্বারটা, তবুও চেষ্টা করব কি হবে বলতে হবে। কোশ্চেন 7, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই প্রশ্নটা WBCS এ আসা। WBCS মানে ইন্ডিয়ান প্রিলিমিনারি এক্সাম, মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রশ্ন এটা। 7, সাদ্দাম বলছেন 6 এর হচ্ছে বি নাম্বার, হাসনা হেনা 6 এর সি বলছিলেন। 6 আনসার কি ছিল অলরেডি বলে দিয়েছি আমি। আচ্ছা, সাদ্দাম বলছেন লাইক, ফিল। ওকে, হ্যাঁ 7 বলেন, 7। 7 নম্বরে বলছে হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। A one-eyed person was seen roaming about the street. The one-eyed person was seen roaming about the streets. One-eyed person was seen roaming about the street. আচ্ছা, তার মানে এক চোখওয়ালা একজন ব্যক্তি বা পার্সনকে বোঝানোর জন্য এই এ ওয়ান আইড পার্সন এইটা হচ্ছে উত্তর। কেন? কারণ নন আইড বলে কিছু নাই, চোখ ছাড়া অন্ধ বোঝাচ্ছে না, এখানে একজনকে বোঝাচ্ছেন। কারণ যেহেতু সে রোমিং করতে দেখা গেছে, রোমিং মানে হচ্ছে রাস্তায় তাকে ঘোরাঘুরি করতে দেখা গেছে, এর মানে সেটা এক চোখালা হওয়া উচিত। আচ্ছা, দা ওয়ান দেওয়া যাবে না, যেহেতু এটা পার্সনকে নির্দিষ্ট না কোনো একটা সোর্স দ্বারা, এই জন্য দা দেওয়া যাবে না। ওয়ান আইড পার্সন, এখানে ওয়ান আইড, এখানে একটা আর্টিকেল লাগবে, আর্টিকেল নাই, আর এখানে আর্টিকেল থাকা সত্ত্বেও নানে ভুল আছে। সো 7-এর অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। কোশ্চেন 8, কোশ্চেন 8 অ্যান্সার কি হবে? বলছে উই শুড লাভ আওয়ার কান্ট্রি, এটাকে ইম্পারেটিভ করতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। সেন্টেন্সটাকে কিভাবে ইম্পারেটিভ করা যায় সেটা অ্যানালাইসিস করে দেখাবো। তার আগে আপনারা বলেন কি উত্তর হবে। উই শুড লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসা উচিত, এটাকে ইম্পারেটিভ করতে হবে। মনে রাখতে হবে এখানে এই বাক্যের ক্লুটা হচ্ছে এই শুড। যদি আমরা সেন্টেন্সে শুড পাই তাহলে আমরা ওই শুডের জন্য ব্যবহার করব লেট, মানে লেট দিয়ে সেন্টেন্সটাকে শুরু করব। লেট আর সাবজেক্ট উই হয়ে যাবে আস, বাকি অংশ ঠিকঠাক থাকবে লাভ আওয়ার কান্ট্রি। জাস্ট নিয়মটা মুখে বললাম, এটা স্ট্রাকচার আকারে লেখার কিছু নাই। তো শুড থাকলে লেট, আর সাবজেক্ট যা থাকবে সেটা অবজেক্ট রূপে হয়ে যাবে, আর বাকি অংশ যা ছিল তা সেম সেম থাকবে। এটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ করার একটা রুলস। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলছে দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর কশাস অবলিক ফার সাইটেড। দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর কশাস অবলিক ফার সাইটেড। কি করবো এটা আমরা? এটা আসছে কোন অধ্যায় থেকে? এই প্রশ্নটা এসেছে এই যে ইফ মানে হলো কন্ডিশনাল সেন্টেন্স থেকে, কন্ডিশনাল সেন্টেন্স থেকে। ওকে, কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সে এই অংশে উড, কুড, মাইট, হ্যাভ প্লাস ভি3 আছে, অপর অংশেও পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে আনসার হবে হ্যাড। ইফ আই হ্যাড বিন মোর কশাস মানে আমি যদি আরো সতর্ক হতাম, দিস কুড হ্যাভ ওয়ার্কড, এই কাজটা হতে পারত, এই কাজটা হতে পারত। সো উত্তরটা হচ্ছে এ নাম্বার, 9-এর আনসার এ। ও গুড, পেরেছেন। আচ্ছা, এইবার আসেন এই প্রশ্নটা, ভয়েস চেঞ্জ থেকে একটা কোশ্চেন দিয়েছি, ভয়েস থেকে, ভয়েস বলছে দ্য কারেক্ট প্যাসিভ অফ হু হ্যাজ ব্রোকেন দিস জগ। ওকে, এই সেন্টেন্সে মূল কারিশমাটা হচ্ছে হুতে। দেখি আপনাদের কার কার এই রুলসটা প্র্যাকটিসে আছে। দেখেন, আমাদের সাথে হাই ভোল্টেজে যুক্ত হলে আপনাদের যে সুযোগটা হবে সেটা হচ্ছে আমরা কিন্তু মাঝে মধ্যে কিছু নিয়ম আছে যেগুলো বারবার আসে, সেই নিয়ম থেকে প্রশ্ন রিপিট হয়, এই জন্য আমরা রিপিট আলোচনা করি। সো আপনারা এগুলো
খুব কাজে দিবে। ফ্রি ক্লাসে যুক্ত থাকলে আপনি দেখবেন যে এই ফ্রি ক্লাস দিয়ে আপনার শেষ পর্যন্ত ইংলিশ কাভারেজ। দ্য কারেক্ট প্যাসিভ অফ হু হ্যাজ ব্রোকেন দিস জাগ, কে জগটি ভেঙেছে, এটা প্যাসিভ কি হবে? এটার উত্তর কি হবে? আমরা জানি হু থাকলে বাই হুম হবে, কোনো কথা নাই, বাই হুম বাই হুম বাই হুম দিলাম। মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যখন ভয়েস হবে তখন নিঃসন্দেহে সাবজেক্টের আগে অক্সিলারি লাগবে, ঠিক আছে? সাবজেক্টের আগে অক্সিলারি লাগবে। মনিরুজ্জামান কোন কোশ্চেনটা ভুলের কথা বলেছেন? আচ্ছা 10-এর উত্তর কি হবে তাহলে? সাবজেক্টের আগে অক্সিলারির প্রয়োজন, অতএব এই যে পেন্সিল সাবজেক্টের আগে অক্সিলারি হ্যাজ, কারণ হ্যাজ ব্রোকেনকে প্যাসিভ করলে আমরা পাবো হ্যাজ বিন ব্রোকেন। এই যে হ্যাজটা আসবে সামনে, মাঝখানে ঢুকে যাবে সাবজেক্ট, আর লাস্টে থাকলো বিন ব্রোকেন। তার মানে ভার্বের দুই অংশ দুই দিকে চলে যাবে আর মাঝখানে থাকবে সাবজেক্ট, এবং বাক্যটা ফাইনালি কিন্তু প্রশ্নবোধকই থাকবে। কারণ ন্যারেশনের ক্ষেত্রে প্রশ্নবোধক থাকে না, অ্যাসার্টিভ হয়ে যায়, কিন্তু ভয়েস চেঞ্জে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ স্টাইলেই থাকে। এই ক্লুটা যেন মাথায় থাকে। ন্যারেশনের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায় চেঞ্জ করলে, কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ইন্টারোগেটিভটা ইন্টারোগেটিভ স্টাইলেই আমাকে সাজাতে হয়। ওকে, আচ্ছা তাহলে 10-এর অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। নেক্সট চলছে হাই ভোল্টেজ মডেল 20তম হাই ভোল্টেজ মডেলে আমরা প্রায় 10টা প্রশ্ন সলভ করে ফেলছি। এখন আছে 11 নম্বরে। 11 নম্বর প্রশ্ন, ও আচ্ছা মনিরুজ্জামান পেন্সিল না হয়ে জগ হবে, ও আচ্ছা ঠিক আছে, এইটুকু হয়তো বুঝতে পারছেন আপনারা। হ্যাভ ইউ এভার ড্যাশ সুন্দরবনস, সুন্দরবন, এখানে বনের এনটা চলে গেছে। হ্যাভ ইউ এভার, হ্যাভ ইউ এভার, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা বিন টু ব্যবহার করব। আর সুন্দরবন শব্দটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো হয়, এই জন্য সেটার আগে আর্টিকেল দিয়ে দিব। এইটুকু জানলে আমাদের উত্তর হয়ে যাবে। একটা হচ্ছে সুন্দরবনস, হ্যাঁ সুন্দরবনস, সুন্দর BANS, সুন্দরবনস, সুন্দরবন বানানোর সাথে এমনি এস থাকে, আর এটার সামনে আর্টিকেল দিয়ে দিব। কেন সুন্দরবনের সাথে এস থাকে? আসলে দুই দেশের মধ্যে এই বনের সীমানা পড়ার কারণে। আচ্ছা তাহলে এখানে আর্টিকেল হচ্ছে দিয়ে দিব, কারণ এটা নির্দিষ্ট একটা বন বোঝাচ্ছে বাংলাদেশে। আর এইখানে টু মানে হচ্ছে কোনো স্থান বোঝাতে, আর বিন হচ্ছে এই হ্যাবের সাথে বিন, বিন মানে কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসা, বিন মানে কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসা। তার মানে হ্যাভ ইউ এভার বিন টু দ্য সুন্দরবন, তুমি কি কখনো সুন্দরবনে গিয়েছো, এরকমটা অর্থ দিচ্ছে। ওকে, তাহলে 11 অ্যান্সার হচ্ছে বি। নেক্সট 12 নম্বর, নিচের কোন বাক্যটি শুদ্ধ? ওয়াও, এইখান থেকে আমরা কয়েকটা জিনিস শিখব, অনেকগুলো জিনিস শিখব। কারেকশন রিলেটেড এই প্রশ্নটাতে বেশ কয়েকটা প্রবলেম আছে এবং ইস্যুজ আছে, যেগুলো জানলে আপনি আরও কিছু হেল্প পাবেন। মলয় দাস 11 বি বলেছেন, মমিন বি বলেছেন। ওকে, 12 নম্বর, নিচের কোন বাক্যটি শুদ্ধ বলতে হবে। দ্য কার্ট ওয়াজ ল্যাডেন ফুললি, দ্য কার্ট ওয়াজ ল্যাডেন ফুললি, এখানে কার্ট, কার্ট মানে হচ্ছে গাড়ি, মালবাহী গাড়ি। ওয়াজ ল্যাডেন ফুললি হবে কিনা? ইয়োর ইনফরমেশন ইজ ফুল, ইনফরমেশন হবে কিনা? দেখেন কারেকশন রিলেটেড প্রশ্ন সলভ করা একটু টাফ ব্যাপার, যদি আপনার ওভারঅলই দক্ষতা না থাকে পারবেন না। তো দক্ষতা যাচাই সিরিজে আপনি সেটাই ট্রাই করতেছি যে আপনারা কতটুকু পারতেছেন। লিসেন টু মাই অ্যাডভাইস, সি হবে কিনা? হু বট দিস নিউজ, দিসের সাথে নিউজের ইউজেস হবে কিনা? আমার 4টা সেন্টেন্সেই আমি ভুল জায়গাগুলো বোঝানোর চেষ্টা করছি যে কোন জায়গাতে ভুল আছে কিনা। আচ্ছা তাহলে 12-র অ্যান্সারটা হামিদুর বলছেন বি নাম্বার, রাইট, বি নাম্বার সঠিক। কেন? কারণ ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, এর সাথে এস বাই এস নাই এবং এখানে সিঙ্গুলার ভার্ব আছে, এটা সঠিক। এ নাম্বার ভুল থাকার কারণ হলো ল্যাডেড হবে না, লোডেড হবে। দ্য কার্ট মানে মালবাহী গাড়িটি ওয়াজ লোডেড, LOADED, লোডেড মানে বোঝাই করা হচ্ছে, ফুললি পরিপূর্ণভাবে বোঝাই করা। সি নাম্বার, লিসেন টু মাই অ্যাডভাইসেস, এই যে অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন, যার কাছে এস হবে না। হু বট দিস নিউজ, নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই কারণে এর সামনে কখনো দিস কথাটা হবে না, কারণ দিস হচ্ছে প্লুরাল নাউনের সামনে বসে। এইখানে আমরা যদি বসাই তাহলে শুধু দিস কথাটা ব্যবহার করতে পারি। ওকে, তো 12-র আনসার হচ্ছে আসলে বি নাম্বার, 12-র আনসার বি। নেক্সট 13 নাম্বার বলেন, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13,
কোন বাক্যটি শুদ্ধ? কোন বাক্যটি শুদ্ধ? সোহেল ইজ টলার দ্যান আই। We write we think Sohail is taller than me. I did not think it was her. আচ্ছা, এই প্রশ্নটার মধ্যে শুদ্ধ বাক্য খুঁজতে বলছে। এখন এখানে এই দ্যানের পরে এক জায়গাতে আছে আই, দ্যানের পরে এক জায়গাতে আছে মি। কি হবে? এই দুইটার মধ্যে যে কোনো একটাকে আমরা ভুল ধরবো, কিন্তু বস্তুত দুইটাই সঠিক। তবুও কারেকশনের সুবিধার্থে আমরা দুইটার মধ্যে একটাকে ভুল ধরবো। সেটা হচ্ছে দ্যানের পরে মিটাকে আমরা দ্বিতীয় প্রাধান্য হিসাবে রাখবো। আমরা উত্তর হিসাবে প্রথমত এইটাকে ধরবো, ঠিক আছে? 13টাতে কি স্যার আপনি একটা ক্লাসে সি হবে কেন জানি বলেছিলেন মনিরুজ্জামান? 13 সি বলেছিলাম। হ্যাঁ, এটা দুইটাই সঠিক, কিন্তু কারেকশনের খাতিরে আমরা হচ্ছে এখানে দুইটাকেই সঠিক ধরতে পারতেছি না। এটা প্রথম প্রাধান্য, এটা দ্বিতীয় প্রাধান্য। আচ্ছা, এইটা ভুল কেন? রাইট ইন ইঙ্ক হবে, এটা উইথ হবে না। আই ডিডেন্ট থিঙ্ক ইট ওয়াজ হার, এই সেন্টেন্সে ভুল কোথায়? এই হারে ভুল আছে, এটা হবে হচ্ছে শি। কেন? কারণ বি ভার্বের পরে ব্যবহার করতে হয় সাবজেক্টিভ প্রোনাউন। বি ভার্বের পর সাবজেক্টিভ প্রোনাউন, রাইট? তাহলে 13 এক্স্যাক্ট আনসার এ, না থাকলে উত্তর হতে পারে সি। নেক্সট 14 নম্বর অ্যান্সার কি হবে? 14 আবারও কারেকশন রিলেটেড আরেকটা ক্লাস। নিচের কোন বাক্যটি শুদ্ধ? He got the work done. A Daniel has come to the judgment. He went to his elder. I have read a poetry. এই সেন্টেন্সটাতে ভুল কোন জায়গাগুলোতে আমরা বলবো? হি গট দ্য ওয়ার্ক ডান। এইখানে সেন্টেন্সটাতে ভুল কোথায় এবং সঠিক কোথায়? দেখেন 14 নম্বর এটা ঠিক আছে, প্রথম অপশনটা ঠিক আছে। হি গট দ্য ওয়ার্ক ডান, গেট গট অবজেক্ট V3 আছে, ওকে গেল। আর ডানিয়েল হ্যাজ কাম টু দ্য জাজমেন্ট, এখানে ভুল না সঠিক? হ্যাজ কাম টু দ্য জাজমেন্ট, এখানে টু এর পরে দায়ের প্রয়োজন নাই, কেম টু জাজমেন্ট হবে। হি ওয়েন্ট টু হিজ এল্ডার। আই হ্যাভ রিড এ পোয়েট্রি, আই হ্যাভ রিড এ পোয়েট্রি। এখানে দেখেন আই হ্যাভ রিড এ হবে না, কারণ পোয়েট্রি আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে কখনো আর্টিকেল এ ব্যবহার করা যায় না। আর এইটা বলছে হি ওয়েন্ট টু হিজ এল্ডার। সি নাম্বারটাকে আমরা কেন ভুল বলবো? সি নাম্বারটা আসলে কি আছে? এখানে একটা প্রবলেম আছে যে এখানে একটা অবজেক্ট নাই, এখানে কোনো একটা অবজেক্ট প্রয়োজন ছিল। যে হি ওয়েন্ট টু হিজ এল্ডার ব্রাদার, এল্ডার সিস্টার, এরকম কোন একটা কিছু হলে 14 নম্বর সি নাম্বারটা ঠিক হতো। তাহলে এক্স্যাক্টলি 14 এর উত্তরটা হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। পনেরো উত্তর কি হবে? 15 এটাও কারেকশন রিলেটেড প্রশ্ন। পনেরো নম্বর বলছে হি ইজ মাই এল্ডার ব্রাদার, হি ওয়েন্ট ফর এক্সামিনেশন, ইট ইজ রেইনিং ফর 3 days, হি ওয়াজ বিটেন বাই এ স্নেক বাই দ্য স্নেক ওয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন। আচ্ছা, কোশ্চেনটা আমরা বিশ্লেষণ করব, তার আগে একটু আপনারা উত্তর দিবেন কি হবে 15 নম্বরটা। হি ইজ মাই এল্ডার ব্রাদার, হি ইজ মাই এল্ডার ব্রাদার, এখানে ঠিক না ভুল? ওকে, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে একজন আরেকজনের চেয়ে বড় বোঝাতে আমরা এল্ডার ব্যবহার করি, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। বি নাম্বার হি ওয়েন্ট ফর দ্য এক্সামিনেশন, এখানে কোথায় ভুল আছে কে বলতে পারবেন? ওয়েন্ট ফর হবে না, পরীক্ষা দিতে যাওয়ার জন্য যেটা ব্যবহার হয় সেটা হলো সিট ফর। সিট ফর। ইট ইজ রেইনিং ফর 3 days, এই যে এখানে ভুল কোথায়? ফরের সাথে যদি সময়বাচক শব্দ থাকে দেন আমরা ওই সেন্টেন্সটাকে ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সো এখানে আনসার হবে ইট হ্যাজ বিন রেইনিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইট হ্যাজ বিন রেইনিং। ডি নাম্বার কোথায় ভুল? হি ওয়াজ বিটেন, সে কামড় খেয়েছিল বা তাকে কামড় দিয়েছিল, বাই দ্য স্নেক, এইখানে
এই যে দা স্নেক, স্নেক সাপটা তো নির্দিষ্ট না, কোন সাপটা তাকে কামড় দিয়েছিল এটা তো স্পেসিফিক করা না, এই জন্য এখানে আমরা দি ব্যবহার করব না, দি ব্যবহারটাতে এখানে ভুল আছে। তাহলে বিশ্লেষণটা কমপ্লিট। দেখেন এই কারেকশন থেকে আমরা কতগুলো জিনিস শিখলাম। একটা জিনিস শিখলাম হচ্ছে ব্রাদার সিস্টার ফ্যামিলি সম্পর্কের ক্ষেত্রে এল্ডার ব্যবহার করা হয়, ওল্ডার হয় না। এরপর দেখেন পরীক্ষায় বসার ক্ষেত্রে এখানে হবে সিট ফর, ওয়েন্ট ফর হবে না। যেমন সেন্টেন্সে সময়বাচক শব্দ থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, বরং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। অপশনগুলো এইভাবে চিন্তা করেন যে একটা হবে না একটা হবে, দুইটাই একসাথে মুখে বলবেন, তাহলে আপনার জন্য মনে থাকবে। এই সেন্টেন্সে স্নেককে নির্দিষ্ট করে বোঝায় না, এই জন্য আর্টিকেল দি হবে না। ওকে, ওখানে এ হবে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, 16, 17, 18 তিনটা প্রশ্ন হচ্ছে ট্রান্সলেশন দিয়েছি। দেখি তিনটা প্রশ্ন ট্রান্সলেশন দিয়েছি, এবার আপনাদের হেডম দেখি, বলেন এই তিনটা প্রশ্নর কি হবে। 16, 17, 18 তিনটা প্রশ্ন ট্রান্সলেশন করেন, দ্রুত লিখতে হবে। ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা 9 কোডের রুলস ব্যবহার করি। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এইগুলো খুঁজি। তারপরে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন, এই জিনিসগুলোকে আমরা খুঁজি। ওকে, সো প্রত্যেক সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপর ফাইনাইট ভার্ব। এখানে সাবজেক্ট এটা, ফাইনাইট ভার্ব হলো যাই, আর কিছুই নাই সেন্টেন্সে, আই। আর যাওয়ার ইংরেজি কি? গো, তাই না? এখন এই যাওয়া ভার্বটার আগে বরং কথাটা ব্যবহার করা আছে। সো বলেন তো বরং এর জন্য আমরা কোন মডাল ভার্বটাকে নিতে পারি? কারো কি মনে আছে যে বরং শব্দের জন্য আমরা কোন মডেলটা নিতে পারি? বরং শব্দের জন্য এই যে হ্যাড বেটার, আই হ্যাড বেটার গো, মানে আমি বরং যাই, মানে আমার বরং যাওয়াই ভালো। ওকে, এরপর 2 নম্বর 17, মেয়েটি হাসতে হাসতে চলে গেল। ওয়াও, কি সুন্দর লাগে দেখতে। দ্য গার্ল, দ্য গার্ল। রমজান বলে একটু সতর্ক, রমজান শেষ হলে সতর্কতা চলে যাবে সবারই। দ্য গার্ল, দোয়া করি না যাক, বিশেষ করে আমারটা থাক সতর্কতা। আচ্ছা দেখেন এইখানে বলছে মেয়েটি, দ্য গার্ল, হাসতে হাসতে চলে গেল। এই যে কোনো ক্রিয়ার সাথে তে তে যদি থাকে তাহলে এই তে থেকে কিভাবে ব্যবহার করতে হয়? চলে গেল এটা হলো ফাইনাইট ভার্ব, এই মেয়েটি এটা হলো সাবজেক্ট, আর হাসতে হাসতে এটা হলো নন ফাইনাইট ভার্ব। তারপরে তিনটা এলিমেন্টস আছে এই সেন্টেন্সে, তাই না? দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, মানে দূরে চলে গেল। এইবার হচ্ছে নন ফাইনাইট ভার্ব বসাবো, হাসতে হাসতে। যখন ক্রিয়ার সাথে তে তে বোঝায় তখন শুধু ওখানে ভার্ব প্লাস আইএনজি দিলেই হয়ে যায়। লাভিং, LAUGHING, লাভিং। দেখছেন? আচ্ছা তাহলে কি মেয়েটি হাসতে হাসতে চলে গেল, মেয়েটি নাচতে নাচতে চলে গেল, ড্যান্সিং। মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল, এই ক্রাইং। শুধু এই জায়গাটা চেঞ্জ হবে, আর সবই এদিকে সব ঠিকঠাক। এরপরেরটা, আমি ভুল থেকে শিক্ষা গ্রহণ করি। আমি ভুল থেকে শিক্ষা গ্রহণ করি, এটা ভালো কাজ। আই সাবজেক্ট বসালাম, ফাইনাইট ভার্ব খুঁজতে হবে, গ্রহণ করি। তাহলে গ্রহণ করার ইংরেজি কী হবে? লার্ন, মানে শিখা বা গ্রহণ করেন, এটা একই কথা। আই লার্ন, গ্রহণ করি। কি? ভুল থেকে শিক্ষা, আই লার্ন, আমি শিক্ষা গ্রহণ করি। লার্ন মানে শিক্ষা গ্রহণ করি। আর সরি, এইটুকু হচ্ছে ফাইনাইট ভার্ব। আর কি থেকে, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। ফ্রম মিস্টেক্স, আই লার্ন ফ্রম মিস্টেক্স। সব এগুলো পাবেন আপনারা হচ্ছে 9 কোড অফ ট্রান্সলেশন নামক একটা দুর্দান্ত বই আসতেছে, সেই 9 কোড অফ ট্রান্সলেশন বইতে আপনারা পাবেন। 9 কোড অফ ট্রান্সলেশন বইতে এই ট্রান্সলেশনের একেবারে হাজার হাজার টিপস আপনারা পাবেন, সেই একটা বই আসতেছে আপনাদের জন্য। ওকে, আচ্ছা লেখা হয়েছে সবার মোটামুটি, যারা লিখছেন আশা করি মোটা ঠিকই ছিল, একটু একটু চেঞ্জ যেটা আমি বলে দিছি। 19 নাম্বার, দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাভিং, মনিরুজ্জামান, ঠিক আছে। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাভিং, সাদ্দাম হোসাইন, ঠিক আছে। এরপর আসেন কোশ্চেন নাম্বার 19। দেখতে দেখতে হাই ভোল্টেজ মডেলের শেষ প্রান্তে চলে আসলাম। হাই ভোল্টেজ মডেল 20 শেষ প্রান্তে। আই লার্ন ফ্রম মিস্টেক, মনিরুজ্জামান। মিস্টেক্স না দিয়া এর দিলে কি হবে? এরর দিলে হবে। এরর মানেও ভুল, মিস্টেক্স মানেও ভুল, কিন্তু এরর মানে হলো ওটা সাধারণত এরর শব্দটা ক্যালকুলেশন ইস্যুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর মিস্টেক্স হচ্ছে আমাদের আচার আচরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো আমরা হচ্ছে চেষ্টা করব মিস্টেক্সটাই দিতে।
লুনা হ্যাজ কাট হার বাজেট। লুনা তার বাজেট কি কেটে ফেলেছে চাকু দিয়ে কুপিয়ে? না, এই কাট সেই কাট না। এই কাট মানে হচ্ছে কমানো। সো এখানে হবে কাট ডাউন, মানে তার বাজেট কমানো, মানে এখানে বোঝাচ্ছে আসলে খরচ কমানো। সো 19-এর উত্তরটা হচ্ছে সি নাম্বার, কাট ডাউন, খরচ কমানো। ওকে, নেক্সট। আচ্ছা, এইখানে কি আমরা কাট দিয়ে যে সমস্ত গ্রুপ ভার্বগুলো বসে, ইতিপূর্বে যারা কাটের ক্লাস করছেন জানেন আপনারা। তারপরে আমি কাট সংক্রান্ত গ্রুপ ভার্বগুলো এক নজরে একটু দেখাই দিচ্ছি। রিপিট, আমার সাথে যদি প্রতিনিয়ত ক্লাসে থাকেন, এই বারবার রিপিটিশনে আপনার রিভাইজ হয়ে যাবে। ভেরি ইন্টারেস্টিং ম্যাটার। দেখেন, কাটের সাথে আমরা যদি ডাউন দিই তাহলে অর্থ দাঁড়াবে কি? কাট ডাউন, কোনো কিছু কেটে ফেলা বা রিডিউস করা। একবার একটু দেখে নেন। কাট ডাউন অন, কোনো কিছুর উপর ব্যয় কমানো। কাট ইন মানে হলো কথার মাঝে কথা বলা। কাট ইন মানে কি? কথার মাঝে কথা বলা। কাট অফ কেটে দেওয়া, ছিন্ন করা, মানে মারা যাওয়া, মানে হৃদয় থেকে, মানে আপনার বডি থেকে হৃৎপিণ্ডটাকে বা হার্টকে কাট অফ করে দিলেন, মানে কি? মারা গেলেন। আরেকটা কাট অফ, সেপারেট, মানে ছিন্ন করা। কাট আপ মানে কারো আচরণে আপনি কি হবেন? মর্মাহত হবেন। হ্যাঁ, আই হ্যাভ কাট অফ ইউর বিহেভিয়ার, মানে আমি আপনার আচরণে কি হয়েছি? মর্মাহত হয়েছি। আচ্ছা, সো এইগুলো আপনারা একটু দেখে নিলাম আমরা। এখন আসেন আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন 20। এইখানে একটা বিশাল আলোচনা আছে, সেটা কি একটু দেখি। টু ডু অ্যাওয়ে উইথ মানে কি? টু ডু অ্যাওয়ে উইথ কথাটার মানে কি? টু ডু অ্যাওয়ে উইথ, টু ডু অ্যাওয়ে উইথ মিন্স, ও আচ্ছা, এই ফ্রেজটার অর্থ অনেকেই জানি না, কিন্তু নর্মালি এটার অর্থ মুখস্থ আছে, বা এই ফ্রেজটা নর্মালি আনসার করি আমরা, কিন্তু এই আনসার করলেই হবে না, রিয়েল মিনিংটা একটু জানতে হবে। দেখেন, টু ডু মানে কোনো কিছু করা, অ্যাওয়ে উইথ মানে হচ্ছে দূরে রেখে দেওয়া, কোনো কিছুকে দূরে রেখে দিয়ে কাজ করা। এর মানে কি? এর মানে হচ্ছে মুক্তি পাওয়া। টু গেট রিড অফ মানে মুক্তি পাওয়া। আচ্ছা, কোনো কিছু বন্ধ করা, কোনো কিছু বাতিল করা, কোনো কিছু শেষ করা, বা কোনো কিছু থেকে মুক্ত হওয়া, এরকমটা বোঝাতে আমরা কি করি? এই টু গেট রিড অফ অথবা টু ডু অ্যাওয়ে উইথ এই কথাটা ব্যবহার করি। সো এখানে আমরা একটু কয়েকটা উদাহরণ দিয়ে জিনিসটাকে একটু ক্লিয়ার করি। এই যে যেমন একটু উদাহরণটা দেখি। যেমন 1 নম্বরে বলছে টু ডু অ্যাওয়ে উইথ মানে কি? দ্য কোম্পানি ডিসাইডেড টু ডু অ্যাওয়ে উইথ দ্য ওল্ড পলিসি। কোম্পানি পুরনো নীতিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। সো এই যে দেখেন, দ্য কোম্পানি ডিসাইডেড টু ডু অ্যাওয়ে উইথ দ্য ওল্ড পলিসি, তার মানে কি? কোম্পানি পুরাতন পলিসিটিকে কি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে? বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, আরেকটা দেখেন, টু গেট রিড অফ দিয়ে, আই নিড টু গেট রিড অফ দিস ওল্ড ফার্নিচার মানে কি? আমার এই পুরাতন ফার্নিচারগুলোকে চেঞ্জ করা বা সরিয়ে ফেলা দরকার। তাহলে এইটার প্র্যাকটিক্যাল ইউজেস হচ্ছে আপনি পুরাতন কোনো কিছুকে সরিয়ে রাখবেন, বা সেখান থেকে আপনি ওগুলোকে বাতিল করবেন, ক্যান্সেল করবেন, রিপ্লেস করবেন। এই সমস্ত অর্থে আমরা ব্যবহার করব হচ্ছে এই মজার ফ্রেজটা, সেটা হলো টু ডু অ্যাওয়ে উইথ অথবা টু গেট রিড অফ। এখানে যে উদাহরণগুলো দিলাম আশা করি আপনাদের এগুলো খুব হেল্প করবে। এই ছিল আমাদের আজকের আলোচ্য টার্মস, যেখান থেকে আমরা মোটামুটি 20টি কোশ্চেনের মাধ্যমে পুরো হাই ভোল্টেজ মডেলের অনেক কিছু শিখলাম। সো এই জিনিসগুলো আপনারা যদি কাজে লাগাতে পারেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের যে কোনো পরীক্ষা এখান থেকে কোশ্চেন কমন পড়ে যাবে, এতে করে কোনো সন্দেহ নাই। সো কার ভালো লাগলো, যাদের ভালো লাগছে ক্লাসটা নিঃসন্দেহে শেয়ার করে দিবেন, আর যে কোনো পরীক্ষার জন্য সাথে রাখবেন এক্সপার্ট ইংলিশ। সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি।